দ্য ফর্মুলা অফ ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, স্পেন্ড লেস দেন ইউ আর্ন অ্যান্ড ইনভেস্ট দ্য ডিফারেন্স। নাম্বার 1, একদম সিম্পল ফর্মুলা, যে আপনি যত টাকা আর্ন করেন খরচ অবশ্যই তার থেকে কম হইতে হবে, এবং যে ডিফারেন্সটা থাকবে এই ডিফারেন্সটাকে আপনার ইনভেস্ট করতে জানতে হবে। নাম্বার 2, রিইনভেস্ট ইউর রিটার্নস ফর কম্পাউন্ড গ্রোথ। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের কথা জানি এবং ইটস এ পাওয়ারফুল, এটাকে বলা হচ্ছে 8 ওয়ান্ডার, দেখবো আমরা। সো সিম্পল, এটা একটু মাথায় রাখবো আমরা। দেন 3 বাকেট অফ অ্যাসেট অ্যালোকেশন। আপনি যখন ইনভেস্ট করবেন, আপনি ধরেন মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, 20,000 টাকা আপনি সঞ্চয় করে করে আপনার একটা ফিগার দাঁড়াইছে, 10 লাখ টাকা আপনার এখন ইনভেস্টমেন্টের জন্য। একটু আগে একজন বলছিল যে ভাই আমার কাছে 50 লাখ টাকা আছে, আমি কিভাবে ইনভেস্ট করব? যে কারো কাছেই থাকতে পারে, আই ডোন্ট নো কার কাছে কত আছে। ইনভেস্টটা আপনি 3 ভাগে করবেন, একটা হচ্ছে সিকিউরিটি বাকেট, একটা গ্রোথ বাকেট, একটা ড্রিম বাকেট। মানে কি? সিকিউরিটি বাকেট হচ্ছে আপনি আপনার টোটাল টাকার ইনভেস্টমেন্টের 50% টাকা সিকিউরিটি বাকেটে, দ্যাট মিনস যেই টাকার রিস্ক ফ্যাক্টর 0, অর্থাৎ যেই টাকাটা ইনভেস্ট করলে হারানোর কোনো সম্ভাবনা নাই, ওরকম জায়গায় 50% টাকা ইনভেস্ট করবেন। কীরকম? সে হইতে পারে, আমরা আসবো ইনভেস্টের ইয়াগুলো, একটা এক্সাম্পল হইতে পারে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র জিনিসটা কি? সঞ্চয়পত্র মানি হলো সরকার আপনার কাছ থেকে ঋণ নিতেছে, সিম্পল কিন্তু সরকার আপনার কাছ থেকে ঋণ নেওয়ার বিনিময়ে আপনাকে যে ইন্টারেস্ট দেয় ওইটা হলো সঞ্চয়পত্রের লাভ। তা আপনি এটা কোনো রিস্ক আছে? কোনো রিস্ক নেই, কারণ এই টাকা গভর্নমেন্ট দিতে বাধ্য আপনাকে, যখন ইচ্ছা আপনি ভাঙাতে। অনেক ধরনের সঞ্চয়পত্র আছে, মেয়াদি আছে, আফটার 3 মান্থ প্রফিট আছে, এটা কি রিস্ক ফ্রি। তারপরে গ্রোথ বাকেট। গ্রোথ বাকেট কোনটা? বলে না হাই রিস্ক হাই গেইন। আপনার এরকম কিছু গেম খেলতে হবে টাকা দিয়ে, যেখানে রিস্কটা হাই, বাট আপনি যদি গেইন করেন অনেক টাকা গেইন করবেন। সঞ্চয়পত্র একটা লিমিটেড অ্যামাউন্ট, এর বেশি আপনি পাবেন না। কিন্তু আপনি যদি রিস্ক নিতে পারেন, একটা স্টার্ট আপে বিনিয়োগ করলেন, বা দেখা গেছে আপনার কাছে যদি বেশি ফান্ড থাকে, যে আমার কাছে 25 লাখ, 50 লাখে আমি ওইটা এখানে দিয়ে দিছি, বা 1 কোটি টাকা থেকে আমি 50 লাখ দিয়ে দিছি সিকিউরিটি বাকেটে, বাকি 25 লাখ আমি রিস্ক নিতে যাচ্ছি, তাহলে এই 25 লাখকে আপনি ভাগ করবেন, 5টা বিজনেসে ইনভেস্ট করেন। 5টা থেকে যদি 2টাও দাঁড়ায় যায়, স্টার্ট আপের দুনিয়া যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট তারা কিন্তু এই ফরম্যাটে কাজ করে। তারা জানে যে কিছু স্টার্ট আপ কাজ করবে না, যদি একটাও দাঁড়ায় যায় 10টাতে ইনভেস্ট করবে, একটা দাঁড়ায় গেলে 10টা টাকা চলে আসে। এই হলো ভেঞ্চার ক্যাপিটালিস্টদের ফরম্যাট। সো আপনার এমন একটা ইনভেস্টমেন্ট থাকতে হবে যেটা আপনাকে হাই ভলিউমের ইন্টারেস্ট দিবে, হাই ভলিউমের অ্যাচিভমেন্ট দিবে। তারপরে ড্রিম বাকেট। ড্রিম বাকেট কোনটা? যেটাতে আপনি প্রপার্টি কেন্দ্রিক ইনভেস্টমেন্ট। কি কি হইতে পারে? প্রপার্টি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, আপনার ল্যান্ড, এটা হচ্ছে ড্রিম বাকেট। একদিকে আমার ড্রিমটাও ফুলফিল হয়ে গেল, আরেকদিকে ইটসেলফে ইনভেস্টমেন্ট, কারণ এটার দিন বাই দিন এটার প্রাইস বাড়তে থাকবে। সো হোয়ার টু ইনভেস্ট, তাহলে আমরা ওই 3টা বাকেটে জিনিসটাকে আগে ভাগ করে নিব, দেন আমি বাকেটের পয়েন্টগুলোতে যাব যে হ্যাঁ আমি কোনটায় কোনটায়। ইনভেস্ট ইন ইউর সেলফ। নাম্বার 1, কনসিডার ইউর সেলফ অ্যাজ আ বিজনেস। সবার আগে, এটা আমার কথা না, এটা পৃথিবীর বহু বড় বড়, ইভেন ওয়ারেন বাফেটও বলে গেছে, যে পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ। এটা হচ্ছে সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট। আজকে আপনারা যারা এই যে 3000 টাকা খরচ করে এই প্রোগ্রামে এসেছেন, আপনার এটা কিন্তু এই যে সেলফ ইমপ্রুভমেন্টের ইনভেস্টমেন্ট। কারণ আপনার স্কিল না থাকলে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, মাইন্ড ইট। আপনি যদি স্কিলড না হন, আপনাকে যত বুদ্ধি যে দেখ, অন্য মানুষের বুদ্ধি দিয়ে আপনি আপনার অ্যাসেট ম্যানেজ করতে পারবেন না। সো এই সম্বন্ধে আপনার, ইভেন আপনার প্রফেশনে আপনাকে বিশ্বসেরা হতে হবে, তাহলে দেখবেন আপনি জব করে অনেক টাকা আর্ন করতে পারছেন, দেন আবার ইনভেস্টমেন্ট দিয়ে আপনি উঠে যাবেন। বুঝতে পেরেছি? সো নাম্বার 1 এইটা আমরা মাথায় রাখবো, যে আমরা ইনভেস্ট করব প্রথমে সবার আগে নিজের স্কিল ডেভেলপমেন্টে। তারপরে কমিউনিটিস। 2000 সালে বাংলাদেশে 1 ভরি স্বর্ণের দাম ছিল 6,900 টাকা। কত? বিলো 7,000 টাকা। এখন কত? 98, 96। তার মানে অলমোস্ট 14 টাইমস। তার মানে আপনি চিন্তা করে দেখছেন যে 2000 সালে যদি কেউ স্বর্ণ কিনে রাখে, মাত্র 23 বছরে তার টাকা 14 গুণ বেড়ে গেছে। ইনফ্লেশন বিট করতে পারছে না? দারুণভাবে বিট করছে। সো কমোডিটিস লাইক গোল্ড, আপনি এটা একদম, মানে আপনার যদি স্বর্ণ ভালোভাবে রাখার সিকিউর জায়গা থাকে, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট সিকিউর ইনভেস্টমেন্ট। বাড়বেই,
গ্যারান্টেড। স্বর্ণ কিনা হচ্ছে একটা বেস্ট ইনভেস্টমেন্ট, কারণ এটার মধ্যে কোনো আপনাকে চাপ নিতে হবে না, আপনি রেখে দিলেন। এবং ইনভেস্টমেন্ট করতে গেলে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে লিকুইডিটির টাইম পিরিয়ডটা। লিকুইড অ্যাসেট, স্বর্ণ কিন্তু একটা লিকুইড অ্যাসেট, তার মানে এটা আপনি যখন তখন টাকায় রূপান্তর করতে পারবেন না। একটা জমি কিন্তু ইনলিকুইড অ্যাসেট। দুই ধরনের অ্যাসেট আছে, একটা হচ্ছে লিকুইড, একটা ইনলিকুইড। সো আপনাকে এটাও মাথায় রাখতে হবে আপনি যখন ইনভেস্টমেন্টে যাবেন যে আমি ব্যালেন্স যাতে হয়। সব যদি ইনলিকুইড অ্যাসেট কিনে রাখেন, সব টাকা দিয়ে জমি কিনে রাখছেন, হঠাৎ করে ইমার্জেন্সি টাকা দরকার, এখন জমি আর বেচতে পারতেছেন না, এবার বেচতে গিয়ে জমির যা দাম বাড়ছিল আপনি ইমার্জেন্সি বিদায় জমি কম দামে বিক্রি করে, হয় না মানুষ? কয়দিন পর দেখবেন আরে ভাই আমার ইমার্জেন্সি টাকা দরকার, যা ইচ্ছা দাও, আমি চিকিৎসা পারপাস লাগবে। সো আপনাকে ব্যালেন্স করতে হবে ইন লিকুইড অ্যান্ড লিকুইডের। তাহলে ইমার্জেন্সি ফান্ডে লিকুইডটাকে স্বর্ণ আছে দুম করে বিক্রি করে দিলেন, ক্যাশ, জমি ঠিক আছে, জমির জায়গায় জমি রইল। ক্লিয়ার? সো গোল্ড ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট আমার মতে, কারণ এটা বাড়বেই দাম, কারণ গোল্ড স্ট্যান্ডার্ডে পুরো অর্থনীতি চলে। এটা বেস্ট, কারণ এটা ইভেন এটার একটা মজা আছে, সেটা হচ্ছে আপনি যদি ফ্যামিলি মেম্বারদেরকে কিনে দেন, ধরেন আপনার ওয়াইফকে, মাকে, বা আপনার ওয়াইফকে ধরেন কিনে দিলেন, বা ফ্যামিলির কাছাকাছি, তারা কিন্তু খুশিও হয় যে না অনেক স্বর্ণ কিনছে। সো এটা একটা হিডেন ট্যাক্স, হিডেন বেনিফিট আপনি পাবেন। তারপরে নাম্বার 3 হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট বলতে এটা দুই ধরনের, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আসবে, আরেকটা আসবে জমি জমার ব্যাপার। এক্ষেত্রে আমি প্রেফার করি ল্যান্ড, জমি। ফ্ল্যাটের বাংলাদেশের রিটার্ন খুব কম, এটা 2.5 to 3%। তার মানে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনলে আপনি 30,000 টাকা ভাড়া দিতে পারবেন, তার মানে আপনার আর্নিং হইতেছে কত? 30,000 টাকা। কিন্তু এটা ট্যাক্স আছে, ডিপ্রিসিয়েশন কস্ট আছে, অবচয় হইতেছে না, ফ্ল্যাটের জিনিসপত্র নষ্ট হইতেছে, ভ্যালু লেস হইতেছে। সো ফ্ল্যাটের ইনভেস্টমেন্টটা বেস্ট ওয়ে না। যদি আপনার অনেক টাকা থাকে তাহলে করতে পারেন, নো ইস্যুস। বেস্ট হচ্ছে জমি। এবার আসেন জমি কোথায় কিনবেন? গুলশান বনানীতে, রাইট? গুলশান বনানীর জমির দাম গত 10 বছর 1 টাকাও বাড়ে নাই, এটা জানেন খবর? কারণ এটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে, এখন আর এটা বাড়ার অবস্থায় নাই। সো সবসময় জমি কিনবেন, যেই জমি আপনার দেখলে পছন্দ হবে না ওই জমি কিনবেন, পানি কিনে রেখে দিবেন, সিম্পল কথা, বাস্তব। এই যে বসুন্ধরা আবাসিক এলাকা কি ছিল, ডোবা। তো আপনি কোথায় কিনবেন? ওই জায়গায় প্রফিটগুলো, যেই জায়গায় এখন বুঝতেছেন যে সামনে এখানে এই হইতে পারে, একটু মানে ক্যালকুলেশন কাজে লাগাবেন। যেই জমিটা এখন ধরেন আপনি 10% জমি কিনতে পারতেছেন 1 লাখ টাকায়, আর আরেক জায়গায় 1% 1 লাখ টাকা, আপনি 10% কিনেন। বুঝতে পারছি? কারণ 10% যদি 20,000 টাকা করেও দাম বাড়ে, তাতে আপনার 2 লাখ টাকা প্রফিট। আর যেটা 1 লাখ দিয়ে 1% কিনলেন, এটা 20,000 বাড়লেও 20,000 টাকা প্রফিট। সো আপনি চেষ্টা করবেন যে এই জমিগুলো এখন ভ্যালু নাই। দেখেন আপনাকে সিম্পল বুঝে, আজ থেকে 20 বছর আগে যে সকল জমিগুলো আপনার কাছে খুব ভ্যালুলেস মনে হয়েছে, ওগুলোর আজকের অবস্থা কি? এখন আফসোস করে না, আরে এটা তো খুব কমে। যেমন আমার আম্মুর সাথে আমার 2 দিন আগে কথা হচ্ছে, বললো যে আরে তোর আব্বুরে বললাম ব্যাংকে টাকাও ছিল, একটা বড় পুকুর বিক্রি করলো 1.5 লাখ টাকায় মাত্র, কিনলো না, এটা সেটা নানান অভিযোগ। তো এখন এটার দাম 30 লাখ টাকা। সিম্পল জাস্ট ভরাট করছে, ভরাট করে এটা ভরাট করতে 3-4 লাখ টাকা খরচ করছে, এখন এটা 30 লাখ টাকা এই যে বিক্রি হলো। দেখেন চিন্তা করে। সো আপনি যদি জায়গা মতো ওই যে একটু ক্লিক করতে পারেন। আর ল্যান্ড হচ্ছে পৃথিবীতে মোস্ট সিকিউর ইনভেস্টমেন্ট। কেন? কারণ আপনার ল্যান্ড কেউ চুরি করে, স্বর্ণ একটা চুরি করার ভয় থাকে, থাকে, সেটাও নাই, অটোমেটিক্যালি এটা দাম বাড়তেছে। বুঝতে পেরেছি? তো এই দুইটা হচ্ছে বেস্ট। তারপরে নাম্বার 4, গ্রোয়িং বিজনেস। এখানে দুইটা ব্যাপার হইতে পারে, একটা হচ্ছে আপনি নিজেই বিজনেস করলেন, আর একটা হইতে পারে আরেকজনের বিজনেসে ইনভেস্ট করলেন। সেক্ষেত্রে খুবই খেয়াল রাখবেন, বাংলাদেশে আসলে ফ্রড প্রচুর বিজনেস আছে, যেগুলো আসলে ইনভেস্টমেন্ট রেইজ করে শুধুমাত্র নানান এই যে MLM, বিভিন্ন ধরনের দেখবেন কোম্পানি কয়দিন পর ইভেলি এটা সেটা নানান কিছু আসে, আসার পরে আমরা লোভে পড়ে টাকা দিয়ে দিই। একটু আপনার ওই যে ইম্পালসিভ বাইং ডিসিশন যাতে আমরা নাই, ডিউ ডিলিজেন্স দেখে নেবেন। যেইখানেই যা করবেন, জমি কিনতে গেলে 1 কোটি টাকার জমি কিনবে, কিন্তু একজন এক্সপার্ট হায়ার করবে না 50,000 টাকা খরচ করার জন্য, নিজেই বুদ্ধি করে কিনে ফেলবে। একটা এক্সপার্ট নেন, একজন লয়ার নেন, কাগজপত্র দেখেন, খরচ করেন, কারণ আপনি একটা বড় ইনভেস্টমেন্টে যাচ্ছেন। সেম এজ আপনি যদি কোনো বিজনেস নিজে করেন, ইটস ওকে, তাহলে তো প্রবলেম নাই। অন্য কোনো বিজনেসে দিতে গেলে 10 বার ভেবে তারপরে দিবেন। ক্লিয়ার? কারণ বাংলাদেশে এরকম প্রচুর ফ্রড কেস আছে, যেটার কারণে আমরা আমাদের সব টাকা কই দিয়ে দিই, একসাথে দিয়ে দিই। আমাদের মাথায় রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্লাইডটা। কেন? কারণ আমার সিকিউর ইনভেস্টমেন্ট আমাকে নিরাপদ রাখবে, আমি সব খুইয়ে তারপরে সুইসাইড করার অবস্থা যাতে না হয়। বাংলাদেশে বহু ধনী ধনী মানুষ সুইসাইড করে এই প্রপার ফাইন্যান্সে, এক জায়গায় সব টাকা দিয়ে ধরাকে সুইসাইড। বুঝতে পারছি? সো সিকিউর, গ্রোথ অ্যান্ড ড্রিম, তাহলে আমার জিনিসটা কাজ করবে। সো বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রে আমরা স্টার্ট আপ অ্যান্ড SME,
আমার বিজনেস ব্লুপ্রিন্ট যারা বইটা পড়েছেন বা যারা আজকে নিয়েছেন, খুব মনোযোগ দিয়ে স্টার্ট আপ অ্যান্ড এসএমইর পার্থক্যটা, বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি কোনো বিবিএমবিএতে এটা শেখায় না, বাট এটা আমাদের জানা দরকার। স্টার্ট আপ মানে হলো হাই রিস্ক হাই গেইন, আর এসএমই হলো নর্মাল ফ্লোতে বিজনেসটা আগাবে। সো ওই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন, দেন আপনি ডিসাইড করবেন আপনি কোন ধরনের বিজনেসে ইনভেস্ট করবেন, স্টার্ট আপ নাকি এসএমই। দেন স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট যেটা এইখানে করতে পারেন। এইখানে করার দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনি কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে করতে পারেন, অথবা আপনি ডিরেক্ট করতে পারেন বিও অ্যাকাউন্ট খুলে। সো আমাদের এই মার্কেটের লাস্ট 20 বছরের প্রফিট রেশিও হচ্ছে 16.66, অর্থাৎ গত 20 বছরে আমাদের ক্যাপিটাল মার্কেট ঢাকা স্টক মার্কেটে আমাদের যা প্রফিট আসছে এটা অ্যাভারেজ করলে এটা দাঁড়ায় 16.66। দ্যাট মিনস আমাদের কিন্তু ইনফ্লেশনকে আমরা বিট করতে পারতেছি ওইখানেও ইনভেস্ট করলে। সো ওইখানে আপনি ইনভেস্ট করতে গেলে সেম আপনার কিন্তু স্কিল লাগবে আবারও। যেখানেই যা করতে যান ওই টপিকের উপরে আপনার একটা ভালো দখল। চোখ বন্ধ করে কোনো কাজ করা মানি ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বোকামি, যে আমার ওই বন্ধু ও তো ভালো বোঝে, আচ্ছা ওরে সব টাকা দিয়ে দিলাম, ও বুঝছে আপনার টাকাটা নিয়ে যাবে চলে। তো যেখানে যা করবেন একটু ভাই, ইন্টারনেট এখন উইদিন এ ক্লিক, কিন্তু আমরা সার্চ করি কি উল্টাপাল্টা জিনিসপত্র। আমার রিস্টাডিউল লাইফ বই লিখতে গিয়ে আমি যখন সার্চ করছি বাংলাদেশ থেকে, ওই সময় মানে মেবি 2019-এ টপ সার্চ হচ্ছে সানি লিওন। এখন ইন্টারনেট আপনার হাতে, আপনি কি সার্চ করবেন এই ডিসিশন আপনার হাতে, এবং আপনার কি সার্চ আপনি করতেছেন তার উপরে ডিপেন্ড করবে কি লাইফ আপনি লিড করবেন। তো যাই করতে যান একটু সার্চ করে ইউটিউব ভিডিও দেখেন, চ্যাট জিপিটি আছে ওর সাথে একটু আলাপ আলোচনা করেন, অনেক ধরনের ইনফরমেশন মিলে তারপরে আপনি আগান না। সো ক্যাপিটাল মার্কেটে আপনি একাও যেতে পারেন, একজন এক্সপার্ট বা কারো মাধ্যমে জেনে একটু শিখে, এগুলোর উপরে অনেক ট্রেনিং কোর্স এখন মার্কেটে আছে। আরেকটা হলো অ্যাসেট ম্যানেজমেন্ট, বিভিন্ন কোম্পানি আছে তারা কি করে মিউচুয়াল ফান্ড, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, একসাথে করে অনেকের টাকা, তারা এক্সপার্ট, তারা আপনার টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করে দিবে, বিনিময়ে তারা একটা পার্সেন্টেজ আপনার কাছ থেকে কেটে রাখবে। এটা একদিকে নিরাপদ, যারা অত ঝামেলায় যেতে চান না, যে ঠিক আছে আইডিএসএ আছে বা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তার কাছে গেলাম, ওর কাছে আমি দিয়ে দিলাম, ও একটা অংশ কেটে বাকি লাভ আমাকে দিবে, এটা একটা বেস্ট ওয়ে। বোঝা গেছে? সবসময় মনে রাখবেন যে এখানে রিস্ক বেশি, ওইখানে অ্যাচিভমেন্ট। আপনি একা করলে রিস্ক বেশি, আবার বুঝে করতে পারলে অ্যাচিভমেন্টও বেশি। দেন বন্ডস বলতে কি, সঞ্চয়পত্র আছে, ট্রেজারি বন্ড আছে, সরকারি বিভিন্ন প্রজেক্টে সরকার যখন ঋণ নেয়, মানে সরকার কেমনে ঋণ নেয় দেখেন, আমরা ব্যাংক থেকে যখন ঋণ নেই 1 to 1 ব্যাংকের কাছে আমি যাই, ব্যাংক আমাকে দেয়। আর সরকার ঋণ নেয় কিভাবে? সরকার একা ঋণ নেয় সবার কাছ থেকে, কিসের মাধ্যমে? এরকম বন্ড, তারপরে সঞ্চয়পত্র, এগুলোর মাধ্যমে। কারণ আমরা যে বাজেটটা আমাদের দেশে দেখি, আমাদের প্রত্যেক বছর বাজেট, এই যে জুন মাস, হ্যাঁ এই সামনে আমরা বাজেট দেখব, তো বাজেটে দেখবেন যে সরকারের খরচের থেকে আয় কম, বাকি আয় ব্যালেন্স কিভাবে করবে? জনগণের কাছ থেকে ঋণ নেয় এরকম সঞ্চয়পত্র, বন্ড, এগুলোর মাধ্যমে। সো ওইখানে আপনি ইনভেস্ট করতে পারেন, একটু আগে বলেছি। দেন হলো এফডিআর বা ডিপিএস, এগুলোর মাধ্যমে ব্যাংকে, বাট এইগুলোর প্রফিট মার্জিন খুবই কম, অনেক ক্ষেত্রে এটা ইনফ্লেশনের চেয়ে কম, বিধায় ওই জায়গায় রাখা মানে টাকার ভ্যালু দিন দিন কমে যাওয়া। আই হোপ ইনভেস্টমেন্টের জায়গাটা ক্লিয়ার। এইখানে কারো কোনো কোয়ারিজ আছে? শেয়ার ভ্যালু বাড়া বলতে, যেমন স্টার্ট আপ কোম্পানিগুলো যেভাবে কাজ করে, সিম্পলি যদি বলি, তাদের কাজের পদ্ধতি হচ্ছে, ধরেন আমরা সামনে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে এই ঈদ উপলক্ষে বহু গরু মোটা তাজাকরণ কোম্পানি আছে না, তারা গরু বানাচ্ছে, মানে স্বাস্থ্যগ্রস্ত, মানে বেশি হইলে বেশি দামে বিক্রি করবে। তারা কি করে? বাছুর কিনে আনে, তারপরে এদের খাওয়া দাওয়া স্বাস্থ্য বানায়, বিক্রি করে, দ্যাটস ইট। আরেকটা গ্রুপ আছে যারা খামারি, অর্থাৎ গাভী আনে, গাভী যে দুধ দেয় প্রতিদিন দুধ বিক্রি করে আর্ন করে। ক্লিয়ার? এটা তো আমরা জানি সবাই। এই গাভীর দুধ বিক্রি করা হচ্ছে এসএমই, আর পুরো গরু বিক্রি করে দেওয়া হলো স্টার্ট আপ। বুঝতে পারছি? একদম সহজ ভাষায় যদি বলেন। অনেকে আমার কাছে আসে, আমি খুব হাসি এটাতে, অনেকে এসে বলে, স্যার আমি তো একটা স্টার্ট আপ কোম্পানি করছি। আমি বললাম বিক্রি করবেন কবে? বললো স্যার এটা তুমি বিক্রি করো, আমার এত স্বাদের এত কষ্টের কোম্পানি আমি বিক্রি করবো কেমন? যদি আপনি কোম্পানি বিক্রি করার ডিসিশন না নেন, ওইটা আপনার স্টার্ট আপ না, ওইটা এসএমই। বুঝতে পারছি? এখন ভ্যালুয়েশনটা হয় কিভাবে? কোম্পানির ট্র্যাকশন দেখে, কোম্পানির টোটাল কাস্টমার সাইজ, মার্কেট সাইজ, এগুলো সব কিছু মিলে একটা ভ্যালুয়েশন করা হয়। টোটাল একটা শেয়ার, ওই যে শেয়ার মার্কেটে শেয়ারের দাম বেড়ে যায় না, 100 টাকা দিয়ে আইপিও শেয়ার ছাড়ে, এটা তো 5000 টাকাও বিক্রি হতো, সেম এজ। এটা ভ্যালুয়েশন আপনি করবেন না, আরজিএসিও করবেন, এটা করবে যেই কোম্পানি আপনাকে ইনভেস্ট করতেছে, সে আপনার পুরো ট্র্যাকিং করে আপনি বলবেন যে আমি 10% শেয়ার তোমার কাছে 100 কোটি টাকা বেচতে চাই, তুমি কিনতে রাজি? হ্যাঁ রাজি। তাহলে ও হচ্ছে, আমার যদি 10% মানে কি, আমার যদি 1 লাখ শেয়ার থাকে, তাহলে ওকে আমি 10 লাখ শেয়ার দিব কত টাকার বিনিময়ে? 100 কোটি টাকার বিনিময়ে। ওইভাবে হয় জিনিসটা।
তার মানে বাকি 90% শেয়ারের মালিক আমি 10%-এ তোমার কাছ থেকে 100 কোটি টাকা নিলাম, দ্যাটস ইট। কারণ এটা নির্দিষ্ট বিজনেস ধরে কাজ করতে হবে, কাজ করার পরে ওইটাতে কতগুলা কাস্টমার। স্টার্টআপের ফোকাস হচ্ছে স্পিডে, নট প্রফিট। আপনি যদি ইনভেস্টরে বলেন যে আমি তো এই যে 1 লাখ বেচে এত টাকা প্রফিট করছি, দেখো এই অবস্থা, ও আগ্রহী হবে না। আর আপনি যদি বলেন যে দেখো 1 মাসে আমি 1 কোটি কাস্টমার রিচ করছি, দেখো এভরিডে আমার এত টাকা লেনদেন হইতেছে, এই লেনদেন যে আপনার টাকা খরচ করে আপনি করাচ্ছেন এটা ম্যাটার না, লেনদেন হচ্ছে কিনা এটা ম্যাটার। সো গ্রোথ সেন্ট্রিক ইনভেস্টমেন্ট, আপনার বিজনেসের গ্রোথের অনেকগুলো প্যারামিটার আছে, যেই প্যারামিটারগুলো দিয়ে এটা ক্যালকুলেট করা হয় ওই অনুপাতে তারা ইনভেস্ট করে। বুঝতে পেরেছি? সো এটা অনেকগুলো প্যারামিটার আছে, কাস্টমারের ট্রাকশন, তাদের বাস্কেট সাইজ, তারপরে টোটাল মার্কেট সাইজ, আপনি কতটুকু স্কেল আপ করতে পারবেন। এখন আপনার বিজনেস সব মিলিয়ে দেখা গেল যেই ব্যবসা আপনি করতেছেন এটা পুরো বাংলাদেশে মার্কেটে আছে 20 কোটি টাকার, তাহলে আপনাকে তো আর এত টাকা ইনভেস্ট দিবে না। বাট আপনি যদি দেখাইতে পারেন যে আমার এই ব্যবসাটা সারা বাংলাদেশে 5,000 কোটি টাকার ব্যবসা করা সম্ভব আগামী 5 বছরে, তুমি আমাকে আজকে 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট দাও। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর ধরে মূলত প্রায় ইয়েটা করে, ভ্যালুয়েশনটা করে।